দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে সরকারের নেওয়া নানা পদক্ষেপের নিত্যপণ্যের দাম সহনীয় আছে, যা রমজানেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এই কথা জানান তিনি। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং বাজার পরিস্থিতি পর্যালোচনার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাগণের সমন্বয়ে মাননীয় বাণিজ্য মন্ত্রী ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে নিয়মিত সভা অনুষ্ঠিত হচ্ছে। উক্ত সভাসমূহে নিত্য প্রয়োজনীয় পণ্যের আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, চাহিদা নির্ণয়, স্থানীয় উৎপাদন, মজুদ পরিস্থিতি, আমদানি পরিমাণ ইত্যাদি ধারাবাহিকভাবে পর্যালোচনা করা হয় এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। দর্শক, জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমরা এর বিরুদ্ধে সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, আমরা গণতন্ত্র এনেছি এই দেশে। একটা গণতান্ত্রিক ধারা বাংলাদেশের ইতিহাস যদি আপনি দেখেন, 96 সালে যখন আমরা সরকার গঠন করি আওয়ামী লীগ, 2001 সালে ক্ষমতা হস্তান্তর করি। আপনি বাংলাদেশের ইতিহাস ঘেঁটে দেখেন, শান্তিপূর্ণভাবে কখনো ক্ষমতা হস্তান্তর হয় নাই। একমাত্র 96 সালে 16ই জুলাই যখন আমি ক্ষমতা হস্তান্তর করে আসি। কিন্তু তার পরপরই কি হয়েছিল, বঙ্গভবন থেকে প্রধানমন্ত্রীকে ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার হলো, শপথ নিল, ফিরতে পারলাম না। 13 জন সচিব, আধা ঘন্টার মধ্যে 13 জন সচিব বিদায়। সিনিয়র সচিবরা সব ভালো ভালো অফিসার, এমনকি যাদের মধ্যে অনেককে বঙ্গবন্ধু শেখ মুজিব বিদেশে পাঠিয়ে পিএইচডিও করিয়ে নিয়েছেন, তাদের বিদায়। সেই থেকে শুরু হলো তারপরে যা ইলেকশন 2001-এর মারামারি কাটাকাটি যা হয়েছে সেগুলির বহু রিপোর্ট আছে। যাক, এই তো অবস্থা বাংলাদেশে। আপনি যদি হিসাব করেন মাননীয় স্পিকার, ওই একবার ক্ষমতা হস্তান্তর পরিবর্তন শান্তিপূর্ণভাবেই হয়েছিল, তার আগে কিন্তু হয়নি। জেনারেল জিয়াকে সে নিহত হলো। 81 সালে নির্বাচন, সেটাও একটা নির্বাচন এরকম, মানে একটা প্রকাশ্যে একেবারে ভোট চুরি করে নির্বাচন, এবং বাংলাদেশের রাষ্ট্রপতির প্রার্থী সেনাপ্রধান বলে দিলেন তিনি আমার প্রার্থী। আমি নিজে সাত্তার সাহেবকে বঙ্গভবনে বলেছিলাম যে আপনি তো জনগণের প্রার্থী হবেন, সেনাপ্রধানের না। আর সেনাপ্রধানের যখন আপনি প্রার্থী হয়েছেন তো বেশি দিন টিকতে পারবেন না। আজকে বেঁচে নাই যে ওবায়দুর রহমান সাহেব থেকে শুরু করে ওখানে যারা ছিলেন, আমাদের বদরুদ্দোজা চৌধুরী, এটি বাড়ি, এরকম অনেকেই ছিলেন। আমি তাদেরকেও বলে আসছিলাম যে আমি বললাম আপনাদেরকে আপনারা ইলেকশনটা ফেয়ার করে দেন, কারো প্রার্থী হতে যেন না, এর ফলাফল ভালো হবে না। 3 মাসও যাবে না, ক্ষমতায় থাকতে পারবেন না। যারা আজকে প্রার্থী করছে তারাই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ক্ষমতায় চলে আসবে। ঠিক সেই ঘটনাই ঘটলো বাংলাদেশে। জেনারেল এরশাদ সাহেব হয়ে গেলেন প্রেসিডেন্ট। তো এইভাবেই তো ক্ষমতা পরিবর্তন হয়েছে। 91 ইলেকশন, কোনো দল ইলেকশনে মেজরিটি পায়নি। বিএনপিও পায়নি, আওয়ামী লীগও পায়নি, জাতীয় পার্টি পায়নি, কেউই পায়নি। আমাকে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব তখন প্রেসিডেন্ট, আমাদেরই অনুরোধে তিনি রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন নির্বাচনের জন্য। তিনি আমাকে ডাকলেন, আমাদের সবাইকে ডাকলেন এবং আমাকে বললেন যে আপনি যদি জাতীয় পার্টি এবং জামাতকে নিয়ে সরকার গঠন করেন তাতে আপনার মেজরিটি। তা আমি শুধু বললাম, দেখেন, ভোট যখন পাইনি আর যখন আমি মেজরিটি পাইনি, এই অবস্থায় আমি সরকার গঠন করতে চাই না। আপনি যারা আমার থেকে বেশি সিট পেয়েছে তাদেরকে ডাকেন, তাদের সিট কম আছে, কারোর সাথে সরকার গঠন করতে পারবে। তখন খালেদা জিয়া এবং জামাত মিলে তারা সরকার গঠন করলো। এটা হলো বাস্তবতা, এটা হলো বাস্তবতা। ক্ষমতা এসে খালেদা জিয়া কি করলো? 15ই ফেব্রুয়ারি নির্বাচন দিল। কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। ভোটারবিহীন একটা নির্বাচন, 3-4% ভোটও পড়েনি। সারা দেশে আর্মি ডিপ্লয় করে দিয়ে পুরো নির্বাচনটাকে কলুষিত করলো। মানুষের অধিকার কেড়ে নিলে মানুষ কিন্তু বসে থাকে না। আমরা যখন ডাক দিলাম আন্দোলনের, সেই আন্দোলনে 15ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে,
30শে মার্চ খালেদা জিয়া, এই যে আজকে 30শে মার্চ, 96 সালে 30শে মার্চ খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয়েছিল, মাত্র 1.5 মাস ক্ষমতায় ছিল। তারপর একটা নির্বাচন হয় 12ই জুন। সেই নির্বাচনে আওয়ামী লীগ আমরা মেজরিটি পাই, সেটাও একটু ন্যারো মার্জিনে, মানে টাইটাই ছিলাম। সেটা নিয়েও বিএনপি অনেক খেলা হচ্ছিল। তখন রাষ্ট্রপতি ছিলেন আব্দুর রহমান বিশ্বাস, তখন জাতীয় পার্টিকে টানা এটা না, তো আমাদের কিছু স্বতন্ত্র দাঁড়িয়েছিল বা অন্য দল থেকে পার্টির, তারা আমাকে সাপোর্ট দেওয়াতে আমাদের কিন্তু সংখ্যায় মেজরিটি পেয়ে গেলাম, কিন্তু সরকার গঠন করতে ডাকে না। তবে আজকে আনোয়ার হোসেন মঞ্জু ভাই ছিল তখন, বললেন যে না, আমরা তোমাদেরকে সাপোর্ট দেবো, কারণ যেহেতু মেজরিটি থাকা সত্ত্বেও ডাকে না, তো আমরা আরো শক্ত করে মেজরিটি করে দেবো, আমরা সাপোর্ট দেবো। তখন জাতীয় পার্টির এই সাপোর্টটাও আমরা পেলাম। তাছাড়া আমাদের স্বতন্ত্র বা অন্য দলের আমাদের নিজেদের কিছু, তারা ইতিমধ্যে আমাদেরকে, যেমন পাথরঘাটা থেকে আমাদের হিরো জিতেছিল, সে আমাকে চিঠি দিল, আমি আপনাকে সাপোর্ট দিচ্ছি কারণ আমি আওয়ামী লীগের নমিনেশন না পেয়েও নিজে জিতেছি। এরকম রব সাহেব, সেও আমাদের সাপোর্ট দিল। এরকম আমরা অনেক সাপোর্ট পেলাম, তাতে কিন্তু আমাদের মেজরিটি। তবু আব্দুর রহমান বিশ্বাস সাহেব চেষ্টা করছে এটা ভোট পাকাতে। যাক, তখন কংগ্রেসম্যান শোলার এখানে ছিলেন, তিনি বলেন যে এটা তো হয় না, তাকে তো সরকার গঠন করতে দিতে হবে। তো যাক, এই আমরা সরকার গঠন করলাম, তারপরে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করলাম। এরপর আবার 2001-এ বিএনপি ক্ষমতায়, তাদের অপকর্মের জন্য দেশে এমার্জেন্সি হলো, সেই ইলেকশন করতে গেল। সেই ইলেকশনেও কতজন তো আনকন্টেস্টেড, 1,23,00,000 ভুয়া ভোটার লিস্টে। তত্ত্বাবধায়ক সরকার প্রধান যাতে বিএনপির দলের হয়, তার জন্য মাননীয় স্পিকার, আপনি জানেন, আইন সংশোধন করে সেখানে চিফ জাস্টিসের বয়স বাড়িয়ে দিয়ে KM হাসানকে রেখে তাকে যাতে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করতে পারে, সেই ব্যবস্থা তারা করলো। এবং হাজার হাজার কোটি টাকা লুটপাট। 5টা বছর এই দেশ দুর্নীতির দেশ, সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিনিয়ত। 2001 সাল থেকে আওয়ামী লীগের কত শত শত কর্মী হাত কেটে দিয়েছে, চোখ তুলে দিয়েছে, মেয়েদের রেপ করেছে, রেপ করার ফলে আত্মহত্যা করেছে। সেই রাজশাহী মহিমা 6 বছরের রাজু, তার বাবা নৌকায় ভোট দিল কেন? বিএনপির ছেলেরা যে তাকে গ্যাং রেপ করেছে। 6 বছর একটা ছোট্ট শিশু, তার স্ত্রী অঙ্গ ব্লেড দিয়ে কেটে তাকে গ্যাং রেপ করেছে। আমি তাকে এনে ট্রিটমেন্ট করিয়েছি, চিকিৎসা করিয়েছি। মানবাধিকারের কথা বলে, কি ঘটেছে বাংলাদেশে, মানুষ ভুলে যায় এটা। এই অবস্থা চলার পর তাদের এই অরাজকতার জন্য এমার্জেন্সি আসলো। হ্যাঁ, এমার্জেন্সি আসলো, তাদের দেখি ইলেকশন দেওয়ার আর কোনো উদ্যোগ দেখি না। সকলের আগে কথা বলেছে কি, আমি বলেছি কথা, আর সে বলার ফলে আমাকেই প্রথম অ্যারেস্ট করলো। আমি কিন্তু বিরোধী দলের নেতা, আমাকেই প্রথম কিন্তু অ্যারেস্ট করলো। যাও, তারপরে 2008 ইলেকশনে আমরা সরকারে এসেছি। এই 8-এর পর থেকে এখন পরপর 3টে ইলেকশন। 2014 ইলেকশন হলো, সেই ইলেকশনটা যাতে না হয় তার জন্য নানা চক্রান্ত। এরপর আবার 18 ইলেকশন, বিএনপি অর্ধেক মানে দুপুর 12টার পর থেকে সরে গেল, ইলেকশন করবে না। তো এইরকম, তারপরে তো আমি বলবো যে ক্ষমতার একটা ধারাবাহিকতা তো ছিল, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া তো অব্যাহত ছিল। যদি আমরা ভোট না পেতাম, তাহলে এই যে খালেদা জিয়া আন্দোলনের ডাক দিল, কি অবরোধ, সে অবরোধ তো এখনো আছে, অবরোধ তো আর প্রত্যাহার করেনি এখনো, অবরোধ কিন্তু এখনো রাখা আছে। এত আন্দোলন করার পরে জনগণের সাড়া পেল না কেন? আমরা যদি সত্যি ভোট নিয়ে খেলতাম, সত্যি মানুষের ভোট ছিনতাই করে নিতাম, তাহলে তো ওই 15 ফেব্রুয়ারি নির্বাচনে যেভাবে জনগণ ঝাঁপিয়ে পড়েছিল, আন্দোলন করেছিল, 1.5 মাসের মধ্যে ক্ষমতা থেকে সরকারকে হটিয়েছিল, সেভাবে আমাদের হটাতো। তো মানুষ তো সেখানে সাড়া দেয়নি, কারণ মানুষ তো ভোট দিতে পেরেছে। আজকে যতটুকু ভোটের যে উন্নতি, সেটা তো আমরা করেছি। আওয়ামী লীগ, আমরা প্রথমে 14 দল, তারপর মহাজোট সব করে কিভাবে ইলেকশন করা যায়, স্বচ্ছ ব্যালট বাক্স করা, ছবি সহ ভোটার তালিকা, সেই 1,23,00,000 ভোটার, ভুয়া ভোটার বাদ দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজগুলো আমরা করে ভোট মানুষ যেন নিশ্চিন্তে দিতে পারে, সেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এই যে ধারাবাহিক গণতন্ত্র চলছে, এটা আমাদের যে কিছু কিছু লোক আছে,
তাদের মোটে মনোপুত হয় না। তারা সবসময় একটা অস্বাভাবিক অবস্থা চায়, কারণ অস্বাভাবিক অবস্থা থাকলে তাদের একটু গুরুত্ব বাড়ে। তার মধ্যে দু একজনের নাম আমাদের মতি আপা খুব ভালো দিয়েছিলেন, যে তিনি জনগণের প্রিয় না সেনা প্রিয়। তার নামের উপর আবার একটা, তার আগে প্রিয় আছে শব্দটা, তো তাকে বলছিল উনি তো সেনা প্রিয়। তো এইখানে একটা অস্বাভাবিক পরিস্থিতি যাতে বাংলাদেশে আসে সেই চেষ্টা অনেকের করা, এর জন্য তারা কোনো কিছুতেই ভালো দেখে না। আজকে সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাস, তার উপরে যুদ্ধ, যে কারণে সব দেশেই জিনিসের দাম বেড়ে গেছে। কোন দেশে না বেড়েছে? আপনি জান আমেরিকায় 80% দ্রব্যমূল্য বেড়েছে। $1 তেল আজকে $4 দিয়ে কিনতে হচ্ছে। আমি একটা উন্নত দেশের কথা বলছি, কত মানুষ না খেয়ে আছে, দরিদ্র সীমার নিচে কত লোক চলে গেছে। তারপরেও আমরা এই করোনা ভাইরাসে আমাদের মানুষ তো দরিদ্র সীমার নিচে যায়নি, মানুষ তো অভাবের কারণে কষ্ট পায়নি। আমরা প্রয়োজনীয় প্যাকেজ, ক্যাশ, টাকা যত পেয়েছি মানুষকে দিয়ে সব কিছু, কৃষক বলেন, শ্রমিক বলেন, খেটে খাওয়া মানুষ প্রত্যেকে যাতে ঠিক মতো অন্তত খাবারটা পায় বা তারা একটু বাঁচতে পারে, সে ব্যবস্থা কিন্তু আমরা করেছি। অন্য কোনো দিকে তাকাইনি। তার উপর বিনা পয়সায় ভ্যাকসিন কিনে আমরা সবাইকে ভ্যাকসিন দিচ্ছি। তা আপনি যে বললেন যে এই যে র্যাবের বিরুদ্ধে মানে করা, এ তো আমাদের দেশের লোকই বদনাম করে বেড়াচ্ছে। হাজার ভালো করেন, যেমন আমরা 100% বিদ্যুৎ দিয়েছি, বিদ্যুৎ তো 100% দিয়েছি, ঠিক আছে, হ্যাঁ এগুলো একটা যান্ত্রিক ব্যাপার। একটা জায়গায় ট্রিপ করেছে কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত, ওই লাইনটা কয়েক ঘন্টার জন্য বিদ্যুৎ ছিল না। পার্লামেন্টের সাথে সাথে আপনারা প্রশ্ন তুলেছেন, সাথে সাথে প্রশ্ন করেছেন যে 100% গুলো তো বিদ্যুৎও 100% পৌঁছে গেছে ঘরে। এখন যান্ত্রিকভাবে যে কোনো সময় একটা জায়গায় যদি সমস্যা হয়, তার মানে এই না যে বিদ্যুৎ পাবে না, সেটা আবার আমরা মেরামত করে ব্যবস্থা করে দিচ্ছি। যাও, এটা গেল। সেটা আসেন এখন রাশিয়া এবং ইউক্রেনের বিষয়টা। মাননীয় স্পিকার, জাতিসংঘে যখন প্রথম প্রস্তাবটা আসলো, আমরা দেখলাম সেই প্রস্তাবটায় সেখানে কোনো মানবাধিকারের কথা নাই, যুদ্ধ বন্ধের চেষ্টা নাই, সেখানে কোনো বিষয় নাই। একটা দেশের বিরুদ্ধে ভোট, সেটা হলো রাশিয়া। তখন আমি বললাম যে না, এখানে তো আমরা ভোট দেবো না, কারণ যুদ্ধ তো একা একা বাঁধে না, উস্কানি তো কেউ না কেউ দিচ্ছে, দিয়ে টিয়ে তো বাঁধালো যুদ্ধটা। তাহলে একটা দেশকে কন্ডেম করা হবে কেন? সেই জন্য আমরা ভোট দেওয়া থেকে বিরত ছিলাম, কারণ রাশিয়া আমাদের বন্ধু প্রতিম দেশ। মহান মুক্তিযুদ্ধের সময় আমেরিকা যখন 7 ফ্লিট পাঠায় আমাদের পাকিস্তানের পক্ষে, আর রাশিয়া তখন আমাদের পাশে দাঁড়ায়। কাজে যারা আমাদের দুঃসময় আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরা নিশ্চয়ই তাদের পাশে থাকব, কিন্তু তারা যদি কোনো অন্যায় করে সেটা আমরা মানব না। আর আমরা যুদ্ধ চাই না, যুদ্ধ আমরা চাই না, কিন্তু যুদ্ধটা বাঁধালো কারা, উস্কানিটা কারা দিল, সেটাও তো আপনাদের দেখতে হবে। সেই জন্য আমরা তখন সিদ্ধান্ত নিলাম যে আমরা যেহেতু এটা শুধু একটা দেশের বিরুদ্ধে, আমরা ভোট দেব না। আর দ্বিতীয় প্রস্তাবটা যেটা আসলো, সেটা হচ্ছে ইউক্রেনে এই যুদ্ধের কারণে মানুষের যে কষ্ট হচ্ছে, রিফিউজি হয়ে যাচ্ছে, ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই কষ্ট পাচ্ছে, সেখানে মানবাধিকারের বিষয়টা ছিল। ইউক্রেনের দ্বিতীয় প্রস্তাবে যেহেতু মানবাধিকারের প্রশ্নটা, সেইখানে বাংলাদেশ ভোট দিয়েছে। আমার মনে হয় এটা একেবারে স্পষ্ট, এখানে আর কারো কোনো দ্বিধা থাকা উচিত না। তবে আমাদের ওই যে একটা পেঁচানো গোষ্ঠী আছে, আপনি যাই বলেন, তাদের খাবার দিলে এভাবে খেতে পারে না, এইভাবে ঘুরায় খেতে হয় তাদের। তো ওদেরকে যতই বলে তাদের কিছুই ভালো লাগবে না, কারণ তারা বাংলাদেশের দারিদ্র না দেখালে এনজিওর টাকা পায় না, বাংলাদেশে গোলমাল না দেখালে তাদের ওই তাদের কনসালটেন্সি আসে না, তাদের তো তাদের মানে নিজেদের মানে ইয়েটাই মানে কি পাবে, কিভাবে পাবে, সেটাই তো বড় কথা। বাংলাদেশ এত দূর এগিয়ে যাবে, বাংলাদেশ এত কিছু করবে, এটা তারা কখনো ভাবতেই পারেনি। সেটা হলো বাস্তবতা। তা আমি আশা করি যে এরপরে আমাদের মাননীয় সংসদ সদস্য যারা আছেন বা যারা আমার প্রশ্ন তো শুনছেন, তাদের কাছে এটা স্পষ্ট, এটা নিয়ে এখন লেখালেখি যেই করুক,